নমস্কার বন্ধুরা, শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির সমগ্র থেকে যে ধারাবাহিক আমি শোনাচ্ছি আপনাদের, জোনাথনের বাড়ির ভূত, পর্ব 10। ট্রেন ছাড়ল 9:30। কামরা প্রায় ফাঁকাই ছিল। শেষ মুহূর্তে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক দঙ্গল কলেজের মেয়ে, সঙ্গে এক মধ্যবয়সী গোলগাল চেহারার অধ্যাপিকা। টুপুরদের কূপেই অধ্যাপিকার বার্থ। সুটকেস সিটের তলায় ঢুকিয়ে দিয়েই ছাত্রীদের উদ্দেশ্যে কড়া গলায় চোস্ত হিন্দিতে হাঁক ছুটতে শুরু করেছেন তিনি। এপাশে ওপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রীদের উচ্ছ্বাস নিভে যাচ্ছে পলকের জন্য। পরক্ষণেই আবার কলকল করে উঠছে তারা। ডানকুনি পেরোনোর পর খানিকটা সুস্থিত হলেন অধ্যাপিকা। ওয়াটার বটল থেকে ঢক ঢক করে জল খেয়ে মিতিনের দিকে তাকিয়ে এক গাল হেসে বললেন, আপ লোগ ক্যা বাঙালি হ্যায়? মিতিন ঘাড় নাড়ল। সঙ্গে সঙ্গে বাংলায় প্রশ্ন, যাচ্ছেন কতদূর? ভাগলপুর। মিতিন উত্তর দিল, আমিও। ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। আপনারা কি চেন্নাই থেকে করমণ্ডলে এলেন না ম্যাড্রাস মেলে? ভদ্রমহিলা জোর চমকেছেন। বুঝলেন কি করে? চেন্নাই থেকে আসছি। মিতিন মুচকি হাসল। আপনার প্লাস্টিকের ক্যারি ব্যাগে দুটো চেন্নাইয়ের দোকানের নাম ঠিকানা লেখা রয়েছে যে। বাহ, আপনার দৃষ্টি তো দারুণ। 2 মিনিটেই আলাপ জমে গেল। মহিলার নাম শর্মিলা মৈত্র, ভাগলপুরেই বাস। স্থানীয় সুন্দরবতী কলেজের ইতিহাস পড়ান। ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন চেন্নাইয়ে। বাড়ি ফিরছেন প্রায় দিন 20 পর। এতদিন ধরে ছাত্রীদের সামলাতে সামলাতে তার হাড় মাস কালি হয়ে গেছে। বাড়ি ফিরে এবার গঙ্গায় একটা ডুব দিয়ে হাঁপ ছেড়ে বাঁচবেন। চেন্নাইয়ে ছাত্রীদের কীর্তিকাহিনী শোনাতে শোনাতে হঠাৎ থমকালেন শর্মিলা। চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, ভাগলপুরে কোথায় যাচ্ছেন আপনারা? কোনো রিলেটিভের বাড়ি? না, মিতিন বলে, যাচ্ছি এক ভদ্রলোকের সঙ্গে দেখা করতে খরমনচকে। ও মা, খরমনচকে তো আমার বাপের বাড়ি। ওখানে কার কাছে যাবেন? গণপতি চৌধুরী চেনেন? কেক জেঠুকে চিনব না? বিলকুল চিনি। তার কাছে যে হঠাৎ যাচ্ছেন, কি ব্যাপার? বিশেষ প্রয়োজনে, মিতিন বলল। ও, শর্মিলা একটু থেমে থেকে বলল, কেক জেঠুর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। গত মাসে দেখলাম বেশ নুয়ে পড়েছেন। বললেন কি সব জ্বর জারি হচ্ছিল, তারপর থেকে হাঁটাহাঁটি করলে হাঁফ ধরে যাচ্ছে বলছেন। প্রায় 90 বছর বয়স হলো। চিরকাল দেখেছি টান টান হয়ে হাঁটছেন। এই প্রথম দেখলাম কেক জেঠুর হাতে লাঠি। মিতিন প্রশ্ন করল, কেক জেঠু বলে ডাকেন কেন? গণপতিবাবুর বেকারি আছে বলে? ঠিক ধরেছেন। ছোটবেলায় কেক জেঠু আমাদের কত কেক যে খাইয়েছেন। শর্মিলাকে সামান্য উদাস দেখালো। জানেন তো, কেক জেঠুর মাইকেলস বেকারি এক সময় আমাদের ছিল। মানে আমাদের ঠিক নয়, আমার এক দাদুর। টুপুরের সঙ্গে চোখাচোখি হলো মিতিনের। নড়ে চড়ে বসেছে মিতিন। কৌতূহলী গলায় বলল, সুরেন মাইকেল আপনার বাবার আপন জ্যাঠা।
কিন্তু তার সঙ্গে তো শুনেছি আপনাদের পরিবারের কোনো সম্পর্ক ছিল না। না না, তা কেন? সম্পর্ক একটা ছিল। আমি অবশ্য তাকে দেখিনি। তিনি আমার জন্মের বহুকাল আগেই গত হয়েছেন। তবে বাবার মুখে শুনেছি তিনি ভাইপো ভাইজিদের যথেষ্ট ভালোবাসতেন। বাবারা তো প্রায় যেতেন তার বাড়িতে। তবে আমাদের মেম সাহেব ঠাকুমা নাকি ওই মেলামেশা বিশেষ পছন্দ করতেন না। পাছে ভাগলপুরে থাকলে ছেলেটাও নেটিভ বনে যায়, তাই সুরেন দাদুর মৃত্যুর পরই তিনি ভাগলপুর ছেড়ে চলে যান। সুরেন দাদুর ছেলেকে আপনি দেখেছেন, কিংবা তার বংশধরদের? মিতিন শুধায়। সুরেন দাদুর ছেলেকে একবার দেখেছি, প্রায় 26-27 বছর আগে। কেক জেঠুরি বাড়িতে আলাপও হয়েছিল সামান্য। শুনেছিলাম তার এক ছেলে এক মেয়ে। সেই মেয়ে নাকি একবার এসেছিল ভাগলপুরে গত ডিসেম্বরে বরের সঙ্গে। ডিসেম্বরে? আপনি শিওর? জানুয়ারি ফেব্রুয়ারিতে নয়? মিতিন জিজ্ঞেস করল। না না, ডিসেম্বরে, ক্রিসমাসের আগে। কেক জেঠুর বাড়িতে এখনো ক্রিসমাসের সময় ঢালাও কেক বানিয়ে নেমন্তন্ন করে খাওয়ানোর প্রথা আছে। ওই দিনই কেক জেঠুর মুখে শুনেছিলাম। কেক জেঠু দুঃখ করে বলছিলেন সুরেন মাইকেলের ছেলে নাকি বাড়ি বিক্রি করার জন্য মেয়ে জামাইকে পাঠিয়েছিলেন। সে তো বিক্রি হয়েও গেছে, মিতিন আবার বলে। তাও শুনেছি। শর্মিলার চোখে এতক্ষণে প্রশ্ন ঘনালো। তা আপনি এই সব খবরের সঙ্গে কিভাবে যুক্ত? মিতিন বলে, সরাসরি কোনো যোগ নেই। জোনাথন মাইকেলের সঙ্গে আমার সম্প্রতি পরিচয় হয়েছে, ওর মুখে যা শুনেছি। মিতিন আর চোখে টুপুরকে দেখে নিয়ে গলা ঝাড়ল। আমি ফার্স্ট জেনারেশন অ্যাংলো ইন্ডিয়ানদের নিয়ে একটা সোশিওলজিক্যাল স্টাডি করছি। জোনাথন মাইকেলের পরিবারটা আমার কাছে একটা আইডিয়াল স্টাডি মেটেরিয়াল। মিস্টার মাইকেলের পূর্বপুরুষদের সম্পর্কে ডিটেল জানার জন্যেই আমার এই ভাগলপুর পাড়ি দেওয়া। আশা করছি গণপতিবাবু আমায় এ ব্যাপারে বেশ খানিকটা সাহায্য করতে পারবেন। আমিও আপনাকে কিছু বলে দিতে পারি, শর্মিলা বলে। যেমন সুরেন দাদুর বাবা ছিলেন। না না, মিতিন বলে, ওদের সম্পর্কে আমি মোটামুটি জানি। আমার আগ্রহ এখন সুরেনবাবুর স্ত্রী পূর্বপুরুষদের সম্পর্কে, মানে ইউরোপিয়ান পাস্ট অফ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি। মিস্টার মাইকেল বলেছেন গণপতিবাবু নাকি আমায় কিছু নতুন তথ্য দিতে পারেন। কি আর বলবেন কেক জেঠু? বড় জোর বলবেন সুরেন দাদু এক অভিশপ্ত ইউরোপিয়ান বংশের মেয়েকে বিয়ে করেছিলেন। অভিশপ্ত কেন বলছেন? কারণ আমাদের মার্গারেট ঠাকুমার দিদিমার বাবাটি একটি ঘোরতর অন্যায় কাজ করেছিলেন। যে কিরকম? মহারাজ কানওয়ার সিং এর নাম শুনেছেন? সিপাহী বিদ্রোহের অন্যতম নায়ক, যিনি তাতিয়া টুপির খুব ঘনিষ্ঠ ছিলেন, মিতিন প্রশ্ন করে। হ্যাঁ, সেই কানওয়ার সিং। বিহারের জগদীশপুরে ছিল তার এস্টেট। 1857 তেসরা নভেম্বর তিনি কানপুরের ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ হেনেছিলেন। গোয়ালিয়রের বিদ্রোহী সিপাহীদের সঙ্গে নিয়ে পরাস্ত করেছিলেন জেনারেল উইন্ডহ্যামকে। পরে অবশ্য জেনারেল ক্যাম্পবেল এসে যাওয়ায় পিছু হটতে বাধ্য হন। পরের বছর আজিমগড়ের যুদ্ধেও কানওয়ার সিং ব্রিটিশদের কাছে হেরে যান।
1858 এপ্রিলে কানওয়ার সিংকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডটি ঘটানোর মূল হোতা ছিলেন ওই রবার্ট ম্যাকগ্রেগর, আমাদের মেম ঠাকুমার দিদিমার সেই বাবাটি। কিভাবে তিনি কানওয়ার সিংকে মেরেছিলেন জানেন? আজিমগড়ের কাছে মুন্নুহার বলে একটা জায়গা আছে। সেখানে নৌকায় চড়ে গঙ্গা পার হচ্ছিলেন মহারাজা কানওয়ার সিং। ব্রিটিশরা তাকে অভয়ও দিয়েছিলেন তিনি স্বচ্ছন্দে চলে যেতে পারেন, কোনোভাবে তাকে আক্রমণ করা হবে না। কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেনি। মুন্নুহারের শেওপুরা ঘাট পার হওয়ার সময় কানওয়ার সিংকে আওতার মধ্যে পেয়ে মেঘনা নামে এক গানবোট থেকে শুরু হলো গোলাবর্ষণ। নৌকাতেই মারাত্মকভাবে জখম হলেন কানওয়ার সিং। মারা গেলেন 2 দিন পর। তারিখটা ছিল 23শে এপ্রিল। প্রচুর ধনরত্ন ছিল মহারাজা কানওয়ার সিং এর সঙ্গে। সব সাফ করে দিয়েছিলেন ম্যাকগ্রেগর আর তার সাঙ্গপাঙ্গরা। তবে অন্যায়ভাবে লুট করা মাল হজম করা তো কঠিন। বছর 6 পরে অপঘাতে মারা যান ম্যাকগ্রেগর, ওই 23শে এপ্রিলই। ম্যাকগ্রেগরের 2 ছেলেও বাঁচেনি। বাপের আগে তারাও। মিতিন আর টুপুর মন দিয়ে শুনছিল শর্মিলার কথা। মিতিন দুম করে জিজ্ঞেস করল, এত গল্প আপনিই বা জানলেন কি করে? হিস্টোরিক্যাল পোর্শনটা বই ঘেটে ঘেটে, আর ম্যাকগ্রেগরের কাহিনী তো আমাদের ফ্যামিলিতে মুখে মুখে ঘোরে। সুরেন দাদুই তো কিছু কিছু গল্প করেছিলেন তার ভাইদের। তাছাড়া মার্গারেট ঠাকুমার মা বাবা তো আমাদের ওখানে ভিকানপুরেই থাকতেন। ওই সাহেব পাড়া থেকেও গল্প ছড়িয়েছে কিছু। একটা গুজব তো এখনো জোর চালু। ম্যাকগ্রেগরের কলকাতার যে বাড়িটা মার্গারেট ঠাকুমা পেয়েছিলেন, সে বাড়িতে নাকি এখনো কানওয়ার সিং এর অনেক ধনরত্ন লুকানো আছে। কানওয়ার সিং এর অভিশাপে ম্যাকগ্রেগর তো সেসব ভোগ করতে পারেননি। আজ পর্যন্ত তার পরিবারের কেউই সে ধনরত্নর হদিশ পায়নি। গুপ্তধন ও বাড়িতে যখের ধন বনে গেছে। মিতিন মাথা নাড়ল। আমিও ওরকমটাই শুনেছি, কিন্তু সত্যি কি আছে কিছু? আরে যা রটে তার কিছুটা তো অন্তত নিশ্চয়ই সত্যি আছে, নিশ্চয়ই কিছু। তবে আমার ব্যক্তিগতভাবে ও ব্যাপারে কোনো কৌতূহল নেই। আমার শুধু ভাবতে খারাপ লাগে সুরেন দাদুর নাতি নাতনিদের সঙ্গে আমাদের কখনো কোনো পরিচয় ঘটলই না, অথচ সম্পর্কে তারা তো আমার ভাই বোনই হয়। কি বলেন? টুপু বলে উঠল, সত্যি কি অদ্ভুত, তাই না? একই বংশের হয়েও তারা অ্যাংলো ইন্ডিয়ান, পশ্চিমবাংলায় বাস করেও অবাঙালি, আর আপনারা আজীবন বিহারে বসবাস করেও বাঙালি। মন্দ বলনি, শর্মিলা হেসে মাথা নাড়লেন। তবে কি জানো, আমরা কোনো কালেই ভাগলপুরকে আলাদা করে বিহার বলে ভাবিনি। ভাবতাম ওটা আমাদের বাঙালিদেরই শহর। কত বাঙালি যে ছিল ভাগলপুরে, নামকরা ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সব লাইনেই বাঙালিরা ছিল লিডিং পজিশনে। মিতিন বলল, কালচারাল দিকটা বা বাদ দিচ্ছেন কেন? সাহিত্য সংস্কৃতিতেও কি ভাগলপুরের অবদান কম? শরৎচন্দ্র থাকতেন ভাগলপুরে, বনফুলও ছিলেন, কর্মসূত্রে বিভূতিভূষণও ছিলেন বেশ কিছুদিন। রবীন্দ্রনাথও তো বাস করে গেছেন ভাগলপুরে, রাজা রামমোহনও। এছাড়া আরো কত নামি দামি মানুষ।
ঠিক, শর্মিলা স্মিত মুখে বললেন। ভাগলপুরের বাঙালিরা কি বলে জানেন তো? বেড়াল যেমন বাঘের মাসি, ভাগলপুর তেমনি সংস্কৃতিতে বাংলার মামা। মানে ওখানে কত বিখ্যাত বাঙালির মামার বাড়ি আছে ভাবুন তো। অশোক কুমার, কিশোর কুমারদের মামার বাড়ি ভাগলপুরে, অভিনেতা অনিল চ্যাটার্জির মামার বাড়ি ভাগলপুর, সঙ্গে সবার মাথার ওপর শরৎচন্দ্র তো আছেনই। বলতে বলতে শর্মিলার মুখে যেন একটা ছায়া পড়ল। বলল, কিন্তু সেই মামার বাড়ির দেশ থেকে বাঙালিরা এখন ঘটি বাটি বেছে পালাচ্ছে। লাস্ট 30-40 বছরে কত বাঙালি যে ওখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেল জানেন। এখন ইউনিভার্সিটিতে MA ক্লাসে বাংলা স্টুডেন্ট পাওয়াই যায় না। গল্পে গল্পে রাত হয়েছে অনেক। ট্রেন রামপুরহাট ছাড়িয়ে প্রায় বাংলা বিহারের সীমানায়। শর্মিলা ছাত্রীদেরও হইহল্লা থেমে গেছে। যে যার বাড়তে শুয়ে পড়েছে অনেকক্ষণ। অন্যান্য যাত্রীরাও ঘুমে প্রায় অচেতন। পাকুড় পার হওয়ার পর শর্মিলাও চাদর বিছিয়ে শুয়ে পড়লেন। মিতিনও উঠে গেল আপার বাঙ্কে। শুধু টুপুরের চোখে ঘুম নেই। এক দৃষ্টে তাকিয়ে আছে জানলার বাইরে। আজ বেশ চাঁদের আলো আছে। মনোরম জ্যোৎস্নায় ছেয়ে আছে চরাচর। বাংলার সমতল ভূমি পার হয়ে এখন শুরু হয়েছে এবড়ো খেবড়ো বিহার। মাঝে মাঝেই দেখা যায় ছোট বড় টিলা। চাঁদের কিরণে মাখা টিলাগুলিকে যে কি মায়াবী লাগছে এখন। সরু একটা রূপলী নদী পার হয়ে গেল ট্রেন। ছুচকো অন্ধকারের মতো এবার দুপাশে ছোট্ট জঙ্গল। নিসর্গ শোভা দেখতে দেখতে কখন যেন চোখ দুটো জুড়ে গিয়েছিল টুপুরের। জেগে উঠল মিতিন মাসির ধাক্কায়। এই ওঠ ওঠ, সাবর পেরিয়ে গেছে, এরপরেই ভাগলপুর। শর্মিলাও উঠে বসে চাদর ভাঁজ করছিলেন। হাই তুলতে তুলতে বললেন, আপনারা উঠছেন কোথায়? কেক জেঠুর বাড়ি? মিতিন বলে, না, হোটেলেই উঠব। স্যান্ডিস কম্পাউন্ডের কাছে ভালো হোটেল আছে শুনেছি। শর্মিলা বলে, স্যান্ডিস নয়, স্যান্ডাস কম্পাউন্ড। মুখে মুখে যদিও স্যান্ডিসটাই চালু হয়ে গেছে। স্যান্ড নামে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর প্রকাণ্ড মাঠটাকে উপবন বানিয়েছিলেন সাহেব মেমেদের প্রমোদ ভ্রমণের জন্য। সুযোগ পেয়ে একটু জ্ঞান বিতরণ করে নিলেন শর্মিলা। হেসে বললেন, হ্যাঁ, ওদিকটায় থাকাই ভালো। শহরের ওই সাইডটা এখনো যা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি গোটা টাউনটাই যা নোংরা হয়ে গেছে। শর্মিলার কথা বর্ণে বর্ণে সত্যি। পুরনো শহরটা সত্যি বেশ অপরিচ্ছন্ন, অসম্ভব ধুলো। রাস্তাঘাটে অজস্র খানাখন্দ, যত্রতত্র ষাঁড় গরু গাধা চড়ে বেড়াচ্ছে। রাশি রাশি রিকশার আওয়াজে কানে তালা লাগার জোগাড়। কালেক্টরেটের দিকটায় এসে বুক ভরে নিঃশ্বাস নিতে পারল টুপু। স্যান্ডুস কম্পাউন্ড দেখে সত্যি চোখ জোড়ালো। কি প্রকাণ্ড মাঠ! শাল সেগুন গাছে ভরা মাঠের বুকে হালকা জঙ্গলের আভাস। দেখতে বেশ লাগে। কম্পাউন্ডের কাছেই হোটেল অমরে উঠে পড়ল টুপুররা। ছিমছাম সাজানো গোছানো হোটেল। রুমে ঢুকে টুপুর বিছানায় শরীর ছেড়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে মিতিন তাড়া লাগিয়েছে, এই একদম শুবি না, চটপট স্নান সেরে নে, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। টুপুর মৃদু প্রতিবাদ জুড়ল, এখুনি? এই সাত সকালে? হ্যাঁ, সাত সকালেই। এখানকার গরম তো জানো না, বেলা বাড়লেই লু বইবে, চামড়ায় ফোসকা পড়ে যাবে, মিতিন বলল। অগত্যা
কি আর করা যায়, টুপুরকে উঠতেই হলো। আধ ঘন্টার মধ্যে তরতাজা হয়ে টোস্ট অমলেট কফি সাঁটিয়ে বেরিয়ে পড়ল দুজনে। সাইকেল রিক্সা ধরে মিনিট 10 মধ্যে খরমঞ্চক। গণপতি চৌধুরীর বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। মাইকেলস বেকারির চৌধুরী বাবুকে অঞ্চলের প্রায় সবাই চেনে। লোহার গেটওয়ালা বড়সড় দোতলা বাড়ি দেখিয়ে দিলেন একজন স্থানীয় বাসিন্দা। গেট ঠেলে ঢুকতেই এক প্রৌঢ়ের মুখোমুখি। মিতিন টুপুরকে দেখেই ভুরুতে ভাঁজ। বলল, কাকে খুঁজছেন? গণপতি চৌধুরী, মিতিন বলে। বাবাকে, কিন্তু বাবার তো শরীরটা ভালো নেই। আমরা অনেক দূর থেকে আসছি, কলকাতার জোনাথন মাইকেলের কাছ থেকে। ওর সঙ্গে খুব জরুরি প্রয়োজন। ভদ্রলোক ভীষণ অবাক হয়েছেন। বললেন, কার কাছ থেকে? জোনাথন আঙ্কেল? হ্যাঁ, মিতিন উত্তর দেয়। আসুন আসুন। একতলার একটা ছোট মতন বসার ঘরে মিতিনদের অপেক্ষা করতে বলে দোতলায় উঠে গেলেন ভদ্রলোক। মিনিট কয়েকের মধ্যেই নেমে এসছেন এক বৃদ্ধ। পরনে লুঙ্গি, ফতুয়া, হাতে বাঁধানো ছড়ি। দীর্ঘদেহী মানুষটির চামড়া এখনো কোঁচকায়নি তেমন। মাথা ভর্তি ধপধপে সাদা চুল, ইয়া মোটা শুভ্র গুম্ফো শোভা পাচ্ছে মুখমণ্ডলে। ঘরে ঢুকতে ঢুকতে কাশছেন অল্প অল্প। মিতিন উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করল। বলল, আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি। আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। গণপতি বাবুর কাশি থেমে গেল। চোখ বড় বড় করে জরিপ করলেন মিতিনকে। সন্দিগ্ধ স্বরে বললেন, ডিটেকটিভ? হ্যাঁ। একটু সময় নিয়ে ধাতস্থ হলেন গণপতিবাবু। তবু চোখ থেকে বিস্ময় যেন কাটেনি। সোফায় বসে বললেন, কলকাতার জোনাথনের কাছ থেকে আসছো? কি ব্যাপার বলো তো? কিছু অঘটন ঘটেছে কি? মিতিন বলে, না, এখনো ঘটেনি, তবে ঘটার উপক্রম হয়েছে। জোনাথন মাইকেলের জীবন বিপন্ন। কে একজন তাকে ভয় দেখাচ্ছে। গণপতিবাবু বললেন, ও, তা আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বিশ্বাস ওকে ভয় দেখানোর সঙ্গে এখানে ওর বাড়ি বিক্রি করার একটা কানেকশন আছে। বুঝলাম না। জোনাথন মাইকেলের তো এখানে দুটো বাড়ি ছিল, তাই না? মিতিন আবার বলে, হ্যাঁ, একটা চার্চ রোডে আর একটা গঙ্গার ধারে। মানে বুড়ানাথের মন্দিরের কাছে? মিতিন প্রশ্ন করে। গণপতিবাবু বলেন, বলতে পারো। আচ্ছা, ওই বাড়ি দুটো বিক্রি করার পর থেকেই মিস্টার মাইকেলের উপর নানা ধরনের হামলা শুরু হয়েছে। তাই আমি বিক্রির ডিটেলসটা একটু জানতে চাই। মানে কাকে বিক্রি করেছেন, কত দামে? সে তো তুমি জোনাথনের কাছ থেকেই জানতে পারবে। আমার কাছে আসার দরকার কি? উনি তো বলছেন ওকে নাকি নিজের বাড়ি পর্যন্ত আসতেই দেওয়া হয়নি। স্টেশনের কাছে এক হোটেলে উঠেছিলেন, সেইখানেই শৈশাবুত হয়েছে। গণপতিবাবু বলেন, আসতে দেওয়া হয়নি কথাটা ডাহা মিথ্যে। গণপতি চৌধুরীকে আগে খবর দিয়ে রাখলে ভাগলপুর শহরে কোনো শর্মার সাহস নেই তাকে হোটেলে আটকে রাখত। গণপতি বাবুকে হঠাৎ বেশ উত্তেজিত দেখালো। আদতে জোনাথন আমার কাছে আসতেই চায়নি। কিন্তু কেন? মিতিন প্রশ্ন করে। পাছে আমার ঠিক করা পার্টিকে বাড়ি বিক্রি করতে হয়। অথচ জোনাথন প্রথমে আমারই দ্বারস্থ হয়েছিল।
ডিসেম্বর মাসে মেয়ে জামাইকে পাঠিয়েছিল খদ্দের খুঁজে দেওয়ার জন্য। এই 90 বছর বয়সে আমি ঘুরে ঘুরে লোকও ঠিক করলাম, প্রাথমিক কথাবার্তাও হয়ে গেল ওই মেয়ে জামাইয়ের সামনেই। বুড়া মন্দিরের বাড়িটা কিনবেন ডক্টর সতীশ ঝা 11 লাখ টাকায়, আর চার্চ রোডের বাড়িটা কিনতে রাজি হয়েছিলেন প্রফেসর সহায় 14 লক্ষ টাকায়। মানে দুটো মিলিয়ে 25 লাখ টাকা? মিতিন জিজ্ঞেস করে আবার। তাই তো দাঁড়ায়, গণপতিবাবু বললেন। পরে শুনলাম সুলতানগঞ্জের এক পার্টির কাছ থেকে বেশি টাকার অফার পেয়ে। গণপতিবাবুর চোয়াল শক্ত হলো। আমার কাছে কথাটা সোজাসুজি এসে বললে আমি কি বাধা দিতাম, না বেশি টাকায় বেচছে বলে আমি অখুশি হতাম? কত কাল ধরে ওই বাড়ি দুটোকে আমি বুক দিয়ে আগলে রেখেছি। না, সুরেন কাকার ছেলের কাছ থেকে আমি ওই ব্যবহার আশা করিনি। কিন্তু মিতিন অবাক মুখে বলল, জোনাথন মাইকেল যে বলেন বাড়ি দুটো বিক্রি হয়েছে মোট 14 লাখে? অসম্ভব, হতেই পারে না, গণপতিবাবু বলেন। 25 লাখ টাকা দাম পাচ্ছে যেন আমাকে খবর না দিয়ে এসে চুপি চুপি কেউ 14 লাখ টাকায় বাড়ি সেল করে যায়? তাই তো, মিতিন বলে, মনে হচ্ছে একটা ফাউল প্লে আছে। সে কি আছে জোনাথনই জানেন। তবে তুমি জোনাথনকে বলে দিও আমি যথেষ্ট আহত হয়েছি। গুন্ডা প্রমোটারকে না বেচে ভদ্রলোকদের বাড়ি বিক্রি করলে তার এমন কিছু লোকসান হতো না। যিনি কিনেছেন তাকে আপনি চেনেন? গোটা ভাগলপুর ডিস্ট্রিক্ট তাকে চেনে। পাজির পা ঝাড়া এক বজ্জাত। সে তো শুনি এখন কলকাতাতেও ব্যবসা ফেলেছে। কি নাম বলুন তো? রাজনাথ সিং। এখানে তিনি অবশ্য রাজু দাদা নামেই বেশি খ্যাত। কলকাতা থেকে এত দূরে এসে ওই নামটা শুনবে স্বপ্নেও ভাবতে পারেনি টুকু। চোখ গোল গোল করে তাকিয়েছে মিতিন মাসির দিকে। তবে মিতিন মাসি যেন তেমন চমকালোই না, শুধু মুখখানা থমথমে হয়ে গেল সহসা। গোমড়া মুখে 2-4টে কথা বলে উঠে পড়ল। গণপতিবাবু চা জলখাবারের অনুরোধও প্রত্যাখ্যান করল সবিনয়। লোহার গেটের বাইরে এসেই ব্যাগ থেকে বের করেছে মোবাইল, টক টক বোতাম টিপছে। নুপুর উৎসুক মুখে জিজ্ঞেস করল, কাকে ফোন করছো? তোর মেশোকে, বলেই মিতিন ফোন কানে চাপালো। তারপর বলতে লাগলো, হ্যালো, এ কি তুমি এখনো বেরোনি? রোববার তো কি আছে, এখনই ইলেকট্রিশিয়ান নিয়ে চলে যাও। আর হ্যাঁ, মিস্টার জোনাথনকে আড়ালে ডেকে বলো তিনি যেন আজকের রাতটা একটু সজাগ থাকেন। কবরখানাতেও আজই চরকি মারবে। সমাধিটা কিন্তু আজই লোকেট করে ফেলা চাই। একটু থেমে বলল, ফিরে বলবো, এইটুকু শুধু শুনে রাখো, জার্নি ফ্রুটফুল হয়েছে, কাজ মিটে গেছে, রাতের ট্রেনেই ফিরছি। মিস্টার মাইকেলের বাড়ি থেকে সন্ধ্যের পর কোনো ফোন এলে আমায় সঙ্গে সঙ্গে জানিও। ওপাশ থেকে আরো কিছু কথা শুনে বলল, আচ্ছা ছাড়ছি। ফোন অফ করে নিথর দাঁড়িয়ে আছে মিতিন, ভাবছে কি যেন একটা। টুপুর অস্ফুটে জিজ্ঞেস করলো, কি গো মিতিন মাসি, সলিউশন কিছু পেলে? দুম করে রাজনাথ সিং পিকচারে এসে গেল। মিতিন বলল, জলে কুমির ডাঙায় বাঘ। টুপু ফ্যাল ফ্যাল তাকালো। মানেটা কাল বুঝিস খন, মিতিন বলে। এখন চল, রোদ বেশি বাড়ার আগে এখানকার তীর্থক্ষেত্রগুলো দেখে নি। তুমি মন্দিরে যাবে? মন্দিরই তো,
গঙ্গার ধারে শরৎচন্দ্রর মামার বাড়ি, আদমপুরে বনফুলের বাড়ি, খেলাদ ঘোষের যে কাছারি বাড়িতে বসে বিভূতিভূষণ লেখালেখি করতেন সেই বাড়িটা, সবই তো মন্দিরে, পুণ্যস্থান। সামনে দিয়ে একটা রিক্সা যাচ্ছিল। মিতিন হাত উঠিয়ে ডাকল, এই রোকে রোকে, বাঙালি টোলা জানা হ্যায়। ধারাবাহিকের পরের অংশ 11 পর্বে।